আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো আমাদের যে গন্তব্য ছিল সেখানে রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের উদ্দেশ্য পূরণ হতে যাচ্ছে। তো যেহেতু একটু সময় লাগবে আর আমরা আলদিবাজার থেকে মাঠা খেয়ে যেহেতু নাস্তা করে রওনা দিয়ে দিয়েছি। তো ওখান থেকে আমরা একটা ঠিকানা পেয়েছি। যে ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম উনি আমাদেরকে বলল যে আমাদের সেই ভ্যাসনাল বাজারে গিয়ে একজন বয়স্ক মুরুব্বি লোক আছে তার মাধ্যমে খোঁজ করার জন্য, যেহেতু খুব পুরনো লোক আর তার মাধ্যমে খোঁজ করলে আমরা জানতে পারবো গ্রামে আমার মামার বাড়ি যেখানে তাকে চিনে কিনা। তো আমার মামার বাড়ি মানে নানু বাড়িতে যেহেতু যাচ্ছি আর আম্মা তো খুবই খুশি ছিল, আমারও বেশ ভালো লাগতেছিল। আমার মেয়ে বারবারই বলতেছিল যে দাদু তোমার আর আমার নানুর বাড়ি একই জায়গায়। তো যেহেতু রৌদ্র উঠে গিয়েছে, তারপর অনেকটা কুয়াশা ছিল, গ্রামের পরিবেশ কিন্তু এরকমই, মানে একদম কুয়াশা আচ্ছন্ন থাকে। শীত কিন্তু সবচেয়ে গ্রামে আগে নামে। তো এই ওয়েদারটা আমার কাছে বেশ ভালো লাগছিল। আমি যখন বাসা থেকে এসেছি তখন সোয়েটার এবং শাল নিয়ে এসেছিলাম, আর এখানে এসে আমি সোয়েটার শাল খুলে ফেলেছি, কারণ আমার কাছে বেশ ভালো লাগছিল এই ওয়েদারটা। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আর ভেসনাল যেহেতু আমার বান্ধবীর শ্বশুর বাড়ি, তাই আমার বান্ধবীর সাথে তো আমার অবশ্যই যোগাযোগ আছে। তো এদিকে যে কাঠের পাটাতন করা ঘরগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল দেখে। তো আমরা যে ভ্যাসনাল বাজারে এসে আমাদের গাড়িটা থামিয়ে আমার ভাই, মামা এবং আমার হাজব্যান্ড এখানে গিয়ে খোঁজখবর নিচ্ছিল, কারণ এর পাশেই যেহেতু তাদের বাড়ি। আর আমরা অপেক্ষা করতেছিলাম, প্রায় ঘন্টাখানেক হয়ে গিয়েছিল আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এর মধ্যে আমার বান্ধবী হাজব্যান্ড এসে আমার শাশুড়ি আম্মার কাছ থেকে একদম সঠিক তথ্যটা নেওয়ার পরে উনি তো চিনে ফেলেছে। তো ভাইয়া তাদেরকে ফোন করে বলল যে আমরা খোঁজ পেয়ে গিয়েছি। তারপরে আমরা রওনা দিয়ে দিলাম আম্মার নানুর বাড়িতে, খুব কাছেই ছিল। তো আমাদের ওই যে ভাই দাঁড়িয়েছিল আমার মামার সাথে, এটা হলো আমার আমার বান্ধবীর হাজব্যান্ড। তো ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছিল, একদমই খুব কাছের তার। আমার বান্ধবীর হাজব্যান্ডের চাচাতো বোন হলো আমার শাশুড়ির বড় মামি। তো এত কাছে থেকে এত খুঁজেছি, তো ওরকমভাবে সঠিকভাবে যেহেতু নাম ঠিকানা বলতে পারিনি, যেহেতু অনেক অনেক বছর আগে আম্মা তার নানুর বাড়িতে এসেছে, আজ থেকে 52 বছর আগে। এতদিনে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক কিছু চেনা যাচ্ছিল না। তো আম্মা বলছিল এই যে খালটা, এই খাল দিয়ে আগে নাকি দিঘির পাড় পদ্মা থেকে বড় বড় লং স্টিমার এগুলো নাকি আসতো। তো এখন খাল আর খাল নেই, খাল অনেকটা পরিত্যক্ত ভরাট হয়ে গিয়েছে। তো আম্মার নানুর বাড়িতে চলে এসেছি। মামা আম্মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। আম্মা এরকম পথ দিয়ে ওরকমভাবে কখনো তো চলতে পারে না, একদম চিকন সরু রাস্তা দিয়ে, তাই একটু ভয়ে ভয়ে হাঁটতেছিল। আর আমরা অনেক আনন্দিত ছিলাম। তো এই তো আম্মার মামার বাড়িতে চলে এসেছি। এখানে আসার পরে সবার সাথে যখন পরিচয় হলো, সবাই এসে এত আবেগপূর্ণ, এত আন্তরিকতা। তো সবাই বলতেছিল, কথা বলতেছিল আম্মার বড় মামি। আর ওই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, এটা আমার বান্ধবীর বোনের বান্ধবীর জামাই আর কি, আমার ভাইয়ের সাথে তার সাথে যেহেতু আগে থেকেই পরিচয় ছিল। আর ছোট মামা শ্বশুর তার মামার সাথে ছবি তুলতেছিল, তো আমি কিছু ক্যাপশন বন্দি করে রেখে দিলাম। আর আম্মা তার ছোট মামির সাথে কথা বলতেছিল। এখানে আসার পরে এত খারাপ লেগেছে, বেশ কিছুদিন আগে, আজ থেকে 10-12 দিন আগে আমার বড় মামা মারা গিয়েছে। যে বড় মামা আম্মাকে অনেক আদর করতো, সবাই খোঁজ খবর নিত, সবার মধ্যে তো সব কিছু থাকে না। তো তারা কথা বলতেছিল আর সবাই আমাদেরকে বলতেছিল দুপুরে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য। এত খারাপ লাগতেছিল। তো অনেক বছর পর যেহেতু এসেছি, আম্মাকে সবাই ঘুরিয়ে দেখাচ্ছিল আর আমিও বের হয়ে গেলাম একটু ঘোরার জন্য। তো আমার মামাতো ভাইটা এত বেশি ভালো ছিল, মামা বলল যে চলেন আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। যেহেতু জায়গাটা আমার খুব মানে পরিচিত, আর নামটা যেহেতু খুব পরিচিত, জায়গাটা তো অপরিচিত, তাই মামাকে সাথে নিয়ে নিলাম। আর আমি যত আগে যেতে চাচ্ছি আমার ছায়াটা আমার আগে আগে হাঁটতেছিল। মামা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখাচ্ছিল এই জায়গাগুলো তাদের, এগুলো বেঁধেছে, এগুলো আগে কীরকম ছিল এটা বলতেছিল। আর গ্রামের ভিতরের গ্রাম যেহেতু খুবই সুন্দর। তো প্রথমে যাচ্ছি একটু বান্ধবীর বাড়িতে। আমার বান্ধবীর হাজব্যান্ড বলতেছিল যে আপনার বান্ধবীকে একটু সারপ্রাইজ দেন, গিয়ে খুব খুশি হবে। তো ওর বাড়িতে আসার পরে ও এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিল। আর এখানকার বাসা বাড়িগুলো ঠিক এরকম, একদম পদ্মা করে সবাই অনেক, মানে ও আমাদেরকে পেয়ে কী নাস্তা দেবে, কী খাওয়াবে, তড়িঘড়ি করা শুরু করেছিল। ওকে অল্প সময় দিয়ে আবার আমরা বের হয়ে গেলাম। এখন যাচ্ছি দিঘির পাড়ে, যেখানে আমি কখনোই ওরকমভাবে যাইনি। সবাই এসেছে, আমার ফ্যামিলি
ফ্যামিলির সবাই, কিন্তু আমি ছাড়া। তো এখানে আসার পরে আমরা একদম ঘাটে চলে এসেছি, আর দূর দূরান্ত থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। বর্ষার মৌসুমে পুরা পদ্মা নদীটা ভরে যায় আর খুব ভয় ভয় কাজ করে। এখানে প্রচুর বাড়িঘর দুয়ার ভেঙে এই পদ্মায় নিয়ে চলে গিয়েছে, আর মাঝখানে বড় বড় চর জেগেছে যেখানে নাকি মানুষ বাসা বাড়ি করেছে, সবজি ফলন করে, বিশেষ করে বাদাম, সরিষা, আলু, এগুলো চাষাবাদ করে এখানে। আর এখান থেকে ট্রলারে মানুষে বাজার করে একদম ফরিদপুরে চলে যায়। পদ্মার পরে হলো ফরিদপুর, আর ওই যে মাঝখানে যে চর জেগেছে এখানে মানুষে বাসা বাড়ি তৈরি করে থাকে আর কি। আর এই তো এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো নদীতে ভেঙে নিয়ে গিয়েছে, বাঁশ দিয়ে একদম বেঁধে বেঁধে রেখেছে। তারপর আমরা এখান থেকে একটু ঘুরলাম, ঘুরতে বের হয়ে গেলাম মামাকে নিয়ে। মামা আমাদেরকে চেনাচ্ছিল, বলতেছিল অনেক কথাই ভালো লাগলো শুনে। তারপর আমরা দুপুরের পরে বাসায় এসেছি। তো আমাদের জন্য রান্না বাড়ার আয়োজন করতেছিল, তারা বলতেছিল তাদের সাথে দুপুরে খাওয়ার জন্য। মামি এরা সবাই খুব ব্যস্ত হয়ে গিয়েছিল আমাদেরকে পেয়ে, তো আমিও সবার সাথে অনেক সহজেই মিশে গিয়েছি। আর এইদিকে এই যে বাচ্চাটা কথা বলতেছিল এটা হলো আমার শাশুড়ি আম্মার মামাতো ভাইয়ের বাচ্চা। তো ওরা অনেক কথা বলতেছিল, আমি ওদের সাথে অনেক ফানি করতেছিলাম, গল্প করতেছিলাম। তো বলতেছিলাম তোমরা কী খেলতেছিল, ওরা জানেই না ওদের শৈশবটা কত সুন্দর, বড় হলে যে এই সময়টাকে কি মিস করবে ওরা। তো এটা আমিও ওদের খেলা দেখে আমার শৈশবের কথা খুব মনে পড়ে গিয়েছে, খুব মিস করি এই সময়টাকে। আর এইদিকে আমার মেয়ে এত বায়না করতেছিল, তার নাকি একদমই এখন ভালো লাগছে না। তো বাসায় এসে কিন্তু আম্মাকে পাইনি, আম্মা গিয়েছে আবার আম্মার ছোটো খালার বাড়িতে। পাশেই যেহেতু ছোটো খালার বাড়িতে আম্মাকে এসে আর মামাকে এসে নিয়ে গিয়েছিল। তো আমি যেতে পারিনি, আমার মেয়ে যেহেতু একটু বায়না করতেছিল। আর এইদিকে আমার ছোটো খালা চলে এসেছে। আম্মা অনেক বেশি খুশি ছিল সবাইকে এত এত বছর পর কাছে পেয়ে। তো এদিকে আমাদের দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে একদম অল্প সময়ের মধ্যে। অনেক মজার মজার খাবার আয়োজন করেছিল। আরেকটা বড় কথা বলি, বাড়িতে কিন্তু কোনো পুরুষ মানুষ নেই, মানে বিশেষ করে মামারা, তারা সবাই দেশের বাইরে থাকে। তো মামির এই খুব অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করেছে। খাওয়া দাওয়ার পরে আমরা একটু দই মিষ্টি খেলাম। এখানকার দই মিষ্টি একদম মুখে লেগে থাকার মতো। যাওয়ার আগ মুহূর্তে সবাই আমাদেরকে বিদায় জানাচ্ছে, আর সবাই এতই এত ভদ্র, গ্রামের সহজ সরল মানুষগুলো একদম ডেকে ডেকে কথা বলে। তাদের সাথে কথা বলতে সত্যি খুবই ভালো লেগেছে। তারপর আমরা রওনা দিয়ে দিলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে, যেহেতু যেতে আমাদের একটু সময় লাগবে আর আমরা আরেক জায়গায় যাব। তো এই তো মামা আমাদেরকে বিদায় করে দেওয়ার জন্য সাথে সাথে যাচ্ছিল, সাথে মামি ছিল, আম্মার মামাতো বোন ছিল। তো মানে এই সময়টা এত ভালো লাগছিল, আর আম্মা সবার সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে আসতেছিল। তো আম্মারও খুব ভালো লাগছিল অনেক বছর পর, যেহেতু সে তার নানুর বাড়িতে এসেছে। আর আমি দেখতেছিলাম যে এখানে যে সবজি লাগিয়েছে, বিশেষ করে লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, শিম গাছ, কলা গাছ, একদম ফ্রেশ সব কিছু ছিল। আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এই ফুলের কালারগুলো দেখে আমার তো মনে হচ্ছে যে এই কালারে একটা জামা বানিয়ে পরে ফেলি, মানে কালারটা এত বেশি সুন্দর ছিল। তো এই তো আমাদের বিদায় দেওয়ার জন্য মেন রোডে আমার ছোটো খালা চলে এসেছে। তো আমরা তাকে দাওয়াত করলাম সবাইকে, কিন্তু আমাদের বাসায় আসার জন্য বলেছি। তারা নারায়ণগঞ্জ হয়ে যেহেতু সবাই ঢাকা যায়, তো আমরা এখন গাড়িতে উঠে পড়লাম আর আমাদের বিদায় করে দিচ্ছে মামা। মামা বিদায় দেওয়ার জন্য চলে এসেছে। আমার হাজব্যান্ড কিন্তু আম্মার এই মামাতো ভাইকে বেশ পছন্দ করেছে, বলতেছিল একদমই সরল। তো আমরা বিদায় নিয়ে চলে গেলাম আমাদের বাসার উদ্দেশ্যে, রওনা দিয়ে দিলাম। তো যেতে যতটুকু সময় লাগে। আজকের ব্লগটা আমার কেমন ছিল জানাবেন। এখানে আল্লাহ হাফেজ।